আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ডার্ক রোমান্স। লিখেছেন মিহির আহমেদ। আজ চৌধুরী বেলায় অন্য রকমের উচ্ছ্বাস। বাড়ির মেয়েরা যে যার মতো কাজ করছে। ইরা চৌধুরী নিজেও তাদের সাথে সাহায্য করছে। তারা আজ বিকেলে ফিরে এসেছে। ছেলে বিয়ে করেছে, তাদের কি আর ওখানে থাকার কোনো ইচ্ছা করে? এই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যে অনেক যুদ্ধ করতে হয়েছে তাকে, অবশেষে নিজেই বিয়ে করলো। তাই তো তারা আর মানা করেনি। আর মানা করলে যে সেই ছেলে শুনবে, এটা তাদের কল্পনার বাইরে। সে সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে এসে সোফায় বসলো। আমজাদ চৌধুরী ফ্রান্স থেকে ফিরে এসে সে বিশ্রাম নিয়েছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো সবাই ব্যস্ত হয়ে কাজ করছে। তারপর তার নজর পড়ল ইরা চৌধুরীর ওপর। সে এসে তার পাশে বসলো। আর বুড়ো একটু কুঁচকে বলল, এমন করে বাংলা প্যাচের মতো করে বসে আছো কেন? ইরা চৌধুরী স্বামীর কথা শুনে তার দিকে তাকালো। তারপর একটু মন খারাপ করে বলল, ভাবলাম আশেপাশে সবাইকে বলবো চৌধুরী বাড়ির বউ এসেছে, কিন্তু তোমার ছেলের কঠোর নিষেধ আছে, এখন যেন কেউ তেমন না জানে। আমজাদ চৌধুরীকে একটা মেয়ে এসে চা দিয়ে গেল। সেটা খেতে খেতে সে বলল, হয়তো ভেবে বলেছে, আর শুনলাম মেয়েটার বয়স কম। নিজের স্বামীর কথা শুনে একটু কৌতূহল নিয়ে বলল, আচ্ছা, ইভান তো অনেক রাগী, হঠাৎ করে ওর মাথা গরম হয়ে যায় যদি ও মেরির মাকে হার্ট করে। আমজাদ চৌধুরী স্ত্রীর কথা শুনে চোখ তুলে তার দিকে তাকিয়ে বলল, জানি না তেমন কিছু হবে নাকি, তবে আমার মনে হয় নুরুলের মতো ওর মেয়েটাও হবে। হুম, আমি জানি, ভাইয়া যেমন তার মেয়েটাও তো তেমনই হবে। নিজে চাটা টেবিলে রেখে আমজাদ চৌধুরী বলল, তা তোমার ছেলে আসবে কখন? মনে তো হয় রাত 12টার পর। ইরা চৌধুরী নিঃশ্বাস ফেলে বলল, এই নিয়ে অনেকবার কল করেছি, বলেছে আসছে। এই বলে ইরা চৌধুরী আবারও চলে গেল মেয়েদের কাছে। আমজাদ চৌধুরী পত্রিকা নিয়ে বসে পড়লেন। অন্যদিকে সে এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে ইভান। চোখ দুটো যেন সামনে থেকে সরছে না, কিন্তু ভিতরটা কেঁপে উঠছে বারবার। হাতে থাকা বাটিটা হালকা কাঁপছে, সে নিজেও বুঝতে পারছে। ঠিক সেই মুহূর্তে মেরি ওয়াশরুমের দরজা ঠেলে বের হয়ে এলো। কালো রঙের একটা দামি শাড়ি, মোলায়েম সিল্কের কাপড়। হাঁটার সাথে সাথে আলো আধার চিকচিক করে উঠছে। শাড়ির পাড়ে রূপালি কারুকাজ, যেন রাতের আকাশে জলজল করা তারার রেখা। আর তার মুখ অপূর্ব, একদম নিঃশ্বাস আটকে যাওয়ার মতো সুন্দর। মুখ জুড়ে অত্যন্ত আস্ত একটা আলো, যেন তার চারপাশে পরিবেশকে আলাদা করে তুলছে। ভেজা ত্বকের উপরে পানির ফোঁটা ঝিকঝিক করছে। লাইট পড়তে যেন তারা জ্বলে উঠছে। সে তাকিয়ে আছে, হাত কাঁপছে, শ্বাস আটকে থাকা, আর মনে হচ্ছে পৃথিবী যেন থমকে গেছে। কারণ সামনে দাঁড়িয়ে আছে মেরি, স্বপ্নের থেকেও সুন্দর। ইভান দরজাটার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ তার একদম স্থির হয়ে আছে সামনে। আশেপাশে সব কিছু যেন ভুলে গিয়েছে। মেরিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা ঠিকভাবে শাড়ি পরতে পারে না। শাড়ি পাটা ঠিক করে গাঁথা হয়নি, এলোমেলো হয়ে আছে কুচিগুলো। ওয়াশরুমে ঢুকে মেরি প্যাকেটটা এই শাড়িটা পেয়েছিল। 2 মিনিটে সে শাড়ির দিকে তাকিয়েছিল। কোনোদিন তো সে নিজে শাড়ি পরেনি, তারপরও কোনো মতে সে এটা পেঁচিয়ে বের হয়ে গেল। সামনে যে কেউ তাকে ইগলে দৃষ্টি দিয়ে দেখছে সেটা তার খবর নেই। মেরি ছোট ছোট কোমল হাতে কুচিটা ঠিক করতে করতে এগিয়ে আসছে, কোনো মতে পারছে না। বারবার কপালে বিরক্তিভাজ স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক করে সামলাতে না পারে হঠাৎ করে হাত ফসকে একটানে কুচিগুলো আলগা হয়ে নিচে পড়ে গেল। মুহূর্তে যেন সব থমকে গেল। ঘরের ভেতর কিছু একটা মেঝেতে পড়ে ভেঙে যাওয়ার শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। শব্দটা এমন তীব্র ছিল যে মনে হলো চারপাশে যেন প্রতিধ্বনিত বাজতে লাগলো। মেরি চমকে উঠে সামনে তাকালো। তার নিঃশ্বাস আটকে গেল, কারণ ইভান তখন তার সামনে দাঁড়িয়ে আছে। চোখগুলো গাঢ়, মুখে ক্ষীণ উত্তাপ, আর দৃষ্টি এমন যেন কেউ তার বুকের ভেতরে ঢুকে সব পড়ে ফেলছে। মেরি গলা শুকিয়ে গেল। তার হাত দুটো আটসাট করে পেটের উপর চেপে ধরল, যাতে শাড়ি এলোমেলো অংশ ঢেকে রাখা যায়। মানুষটা কখন আসলো সে একটু বুঝতে পারেনি, কিন্তু ইভানের চোখ এড়িয়ে যাচ্ছে না। ঘর নিস্তব্ধ, শুধু তাদের দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। ইভান ধীরে ধীরে মেরি দিকে এগিয়ে আসতে লাগলো। তার পদক্ষেপগুলো
এত শান্ত, এত দৃক্ষ, যেন প্রতিটা শব্দ সরাসরি মেরির বুকের ভেতর গিয়ে বাজছে। মেরি দেখল ইভানের চোখে স্পষ্ট এক ধরনের গভীরতা। চোখের ভাষা যেন অন্য কিছু বলছে। আর তার সেই দৃষ্টি মেরিকে সম্পূর্ণ স্থির করে ফেলল। মেরির বুক ধকধক করে উঠল, এত জোরে যে মনে হচ্ছে ইভান হয়তো শুনতে পাচ্ছে। তার হাত দুটো শক্ত করে বুকের ভাঁজে চেপে ধরে আছে। নিচ থেকে শাড়িটা তোলার শক্তিটাও যেন হারিয়ে গিয়েছে। ইভান এক কদম এগোল। মেরি স্বাভাবিকভাবে পিছিয়ে গেল। ইভান আবার এগোল। মেরি আবার পিছালো। এভাবে দুজনের মাঝে যেন এক অদ্ভুত এক নীরব খেলা শুরু হলো। একজন এগোচ্ছে আর একজন সরে যাচ্ছে। মেরি নিঃশব্দে সামনের দিকে তাকালো। তার পা ঠান্ডা হয়ে মেঝেতে কেঁপে উঠছে। ইভান খুব কাছে এসে নরম গভীর স্বরে বলল, কেন পিছিয়ে যাচ্ছ? ভয় করছে নাকি? তার কণ্ঠে এমন কিছু ছিল যা মেরির শরীরের ভিতর শিহরণ ছড়িয়ে দিল। আর সে আরেকটু পিছিয়ে গেল, যেন নিজের আর ইভানের মাঝে অদৃশ্য দেওয়াল তৈরি করতে চায়। একদম দেওয়ালের সাথে গিয়ে লেগে মিনমিন স্বরে বলল, না, আসলে আমি শাড়ি পরতে পারি না। ইভান ঘোর লাগা দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমিও পারি না, বাট খুলতে পারি। ইভানের কথা শুনে মেরি আরও জড়সড় হয়ে গেল। বিড়বিড় করে বলল, লম্পট একটা লোক। ইভান মেরির মুখে ঝুঁকে বলল, লম্পট আর অসভ্য তোমার জন্যই হচ্ছি। বারবার আমাকে তুমি কন্ট্রোললেস হতে বাধ্য করছো। মেরি ইভানের কথা শুনে চোখ গরম করে তার দিকে তাকালো। তারপর নিচ থেকে কোনো মতে শাড়িটা তুলে নিল। কুচি ঠিক করতে করতে হঠাৎ ইভান তার হাতটা খপ করে ধরল। মেরি যেন আরও জমে গেল। বুকটা আগে থেকেও দ্রুত কাঁপতে লাগলো। ইভান মেরিকে এক টান দিয়ে তার বলিষ্ঠ বুকে এনে ফেলল। মেরি ইভানের বুকে বরাবর গিয়ে ঠেকল। অন্য হাত দিয়ে মেরির কোমরটা চেপে ধরল। মেরি যেন আরও জমে গেল। ইভানকে সরাতে লাগলো, কিন্তু ইভান আর শক্ত কোমর চেপে রেখে ধরেছে। মেরি মাথা উঁচু করে ইভানের দিকে তাকালো। এই লোকটার সাথে কথা বলতে হলে তার মাথা উঁচু করতে হয়, কারণ মেরি থেকে প্রায় অনেকটা লম্বা ইভান। মেরি মুখ তুলে না তুলতেই ইভান মেরির ঠোঁট জোড়া দখল করে নিল। মেরি হতভম্ব হয়ে আছে। ইভান মেরিকে ঠিকভাবে চুমু খেতে পারছে না, তাই একটু বিরক্ত কণ্ঠস্বরে বলল, ইডিয়েট, চিতল মাছের মতো তবলা না হয়ে রেসপন্স করো। এই বলে সে মেরির ঠোঁটের জোড়া এক হাতের সাহায্যে চেপে ধরল। ব্যথা পেয়ে মেরির ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। সাথে সাথে ইভান আরও নিজের মুখে নিয়ে নিল। ধীরে ধীরে সে ঠোঁটে লোহন করতে লাগলো। মেরি ইভানের বুকের মাছটা খামচে ধরে আছে। বুকের ভেতর ধক ধক করছে। মেরি কোনো রেসপন্স করছে না। ইভান তাই মাঝে মাঝে মৃদু কামড় দিচ্ছে। ব্যথায় মেরি আর ছটফট করছে। ইভান এক হাত দিয়ে মেরি কোমর চিপে ধরে মিশিয়ে নিয়েছে নিচের সাথে। অষ্টযুগল আরও গভীর হতে লাগলো। মেরি এখন নিঃশ্বাস নেওয়ার যেন বন্ধ হয়ে যাচ্ছে। কোনো মতে নিঃশ্বাস নিতে পারছে না। ইভান একটু ছাড়ে আবারও সাথে সাথে দখল করে নেয়। এইভাবে সে অনেকক্ষণ ধরে নিজে কাজ করলো। ধীরে ধীরে তার এক হাতে মেরি বক্ষবাজে চলে গেল। ব্লাউজের উপর সে নিজের হাতটা রেখে সেখানে পুশ করতে লাগলো। প্রথম ধীরে, তারপর জোর বাড়াতে লাগলো। মেরির নরম অংশ এমন ছোঁয়া পেতে গুংড়িয়ে উঠল। সে অস্পষ্ট স্বরে বলল, লাগছে আমার। ইভান নেশাক্ত কণ্ঠে বলল, লাগতে দে বেবি। মেরি মুখ দিয়ে কোনো কথা আসছে না। আসবে কিভাবে? ইভান যে তার ঠোঁট জোড়া ছাড়ছে না। ঠোঁট ছেড়ে সে মেরির দিকে তাকালো। ছাড়া পেতে মেরি নিঃশ্বাস নিতে লাগলো। ইভান হাতের সাহায্যে নিজের ঠোঁটের কোনো মুছে নিল। সেও একাধারে নিঃশ্বাস নিচ্ছে। এবার মেরিকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুঁকে মেরি ঘাড়ে চুমু খেয়ে বলল, গভীরে যেতে দাও আমার লিটল কুকি। আর সহ্য করতে পারছি না, বেশি ছটফট করছে। মেরি ইভানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর ফ্যালফ্যাল করে সে কান্না করে দিল। কান্না করতে করতে কোনো রকমের বলল, বজ্জাত খাটাস লোক, হাতি গন্ডার, দানব আপনি, লিটল কুইন, বিচার করবে আল্লাহ আপনার। সে এতটুকু থেমে ইভানের দিকে তাকিয়ে নাক টেনে টেনে বলল, চুমু খেয়ে কি আমাকে জাহান্নামে পাঠাবেন নাকি? এইদিকে আমার পেটে হারামজাদা ইঁদুরগুলো দৌড়াচ্ছে। ইভানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় ইভান কিছুটা বিরক্তির ছাপ ফুটল তার মুখে। কিছু একটা বলবে এমন সময় মেরির কথা কানে আসতে সে থেমে গেল।
আসলেই মেয়েটা তো এখনো কিছু খায়নি। সে মেয়ের দিকে তাকালো। মেয়েটা এখন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ইভান নিজের উপর বিরক্ত হয়ে উঠল। কেন সে বারবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। বিরক্ত হয়ে চুল চেপে ধরল। টানা কয়েকবার নিঃশ্বাস ছাড়ল। পেছনে ঘুরে দরজার দিকে তাকাতেই তার নজর গেল মেঝেতে পড়ে থাকা বাটির দিকে। তখন সে সময় মেরির জন্য খাবার আনতে গিয়েছিল। রুমে এসে তারপর সব কিছু এলোমেলো হয়ে গেল। সে আবার চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর সে ধীরে ধীরে মেরির কাছে আসতে লাগলো। ইভানকে আবার আসতে দেখে মেরি সরে যেতে লাগলো। ইভান সেটা খেয়াল করে একটানে নিজের সামনে এনে দাঁড় করিয়ে দিল। তারপর ভারী নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, স্টপ মুভিং। এখন নিজের মাঝে আছি না। ইভানের কথা শুনে মেরি আর নড়াচড়া করলো না, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নিজের পকেট থেকে ফোন বের করে কিছু করলো সে। তারপর ফোনটা সামনে টেবিলে রাখলো। একটু ঝুঁকে সে নিচ থেকে মেরির শাড়িটা তুলে নিল। মেরি স্ক্রিনে তাকিয়ে দেখল সেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে কিভাবে শাড়ি পরতে হয় সেটা। মেরি তার চোখ বড় হয়ে গেল। একবার ইভানকে দেখছে আর একবার ভিডিওটা। এই অসভ্য জানোয়ার লম্পট লোকটা তাকে শাড়ি পরাবে। সে যেন বিশ্বাস করতে পারছে না। ইভান মন দিয়ে ভিডিওটা দেখলো। ধীরে ধীরে ভাজে ভাজে সে শাড়িটা পরে দিতে লাগলো। গম্ভীর মুখে মাঝে মাঝে বুড়োজোড়া কুচকে নিচ্ছে। ইভানের হাতে ছোঁয়া মেরির উন্মুক্ত পেটে লাগলো। তারপর সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইভান মাথা একটু নিচু করে ভিডিওটা দেখে প্রতিটা ধাপ অনুসরণ করছে। ঘরটা একদম নীরব হয়ে আছে, শুধু যেন ইভানের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। খুব কষ্টে নিজেকে এখন কন্ট্রোল করছে আছে সে। ইভান প্রায় 30 মিনিটের মতো চেষ্টায় অবশেষে সফল হলো। মেরি থেকে একটু দূরে সরে গেল। নিজের তীক্ষ্ণ নজর দৃষ্টি দিয়ে মেরিকে দেখতে লাগলো। মেরি নিজেকে দেখতে লাগলো। না, এই গন্ডাটা তো একদম নিখুঁতভাবে তাকে শাড়ি পরিয়ে দিল। হঠাৎ তার ঠোঁটের কোণে হাসি খেলে গেল। চোখ তুলে ইভানের দিকে তাকালো। ইভান তার দিকে তাকিয়ে আছে। এমন দৃষ্টি দেখে সে ঢোক গিলল। আল্লাহ, আবার না উল্টোপাল্টা কিছু করে বসে। মেরি বিড়বিড় করে বলল, এইভাবে শকুনের মতো তাকিয়ে আছেন কেন? ইভান যেন মেরি এই কথাটা কানে নিল না। সে ধীর পায়ে কাছে এসে মেরির মুখটা আলগোজে নিজের হাতে নিল। একটু ঝুঁকে সে মেরির কপালে একটা শক্ত চুমু খেল। তারপর সে নিজের গম্ভীর কণ্ঠে গুনগুন করে কয়েকটা লাইন গাইল। তেরে নজরোं के सादिए मैंने मौला से तेरी मेरी जोड़ी मंगाई। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে বোর্ডরুমে অফিসের ভিতরে জরুরি মিটিং ডাকার বাধ্য হয়েছে প্রশাসন। দেওয়ালের গা বেয়ে নামা হলদেটে আলোতে ঘরটা আরও বেশি টানটানা ও উত্তেজনায় ভরে উঠেছে। দীর্ঘ টেবিলের চারপাশে বসে আছে বিভিন্ন বিভাগের উচ্চপদে অফিসার, ক্রাইম ইন্সপেক্টর, সাইবার ক্রাইম, লোকাল থানার ওসি, এমনকি সিটি ইন্টেলিজেন্ট স্পেশাল ব্রাঞ্চের লোকের উপস্থিত। তাদের মুখ গম্ভীর বোঝা যাচ্ছে। এই নিখোঁজের তালিকায় আর সাধারণ ঘটনা নয়। ফাইলের পাতা উল্টে উল্টে একজন অফিসার গম্ভীর স্বরে বললেন, তুমি কিছু জানতে পেরেছ তীব্র? সামনের চেয়ারটায় বসে আছে তীব্র এহসান, নিঃশব্দে কিন্তু ঝড়ের মতো ব্যক্তিত্ব। স্পেশাল বেঞ্চ, তার নাম শুনতে অপরাধীরা ভয় পায়। 2 দিন হলো তাকে এই রহস্যে নারী নিখোঁজের কেসে আনা হয়েছে। কিন্তু 2 দিনে সে যা করেছে অন্যরা 2 সপ্তাহ করতে পারে না। তার চোখ দুটি সবসময় স্থির, তীক্ষ্ণ। যে কথা একবার বলে সেটা শেষ। নিরর্থ শব্দ নয়, কাজে বিশ্বাসী রাখে। এই তার স্বভাব। ফাইলে হাত রাখা তার ব্রু সামান্য কেঁপে ওঠে। কারণ খুব ছোট ছোট অঙ্গিতেই সে ধরে ফেলতে পারে হাতের লেখা না মিললে বোঝা যায়। টাইমলাইন স্পষ্ট হলে সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে। লোকজনের আচরণে ভিতরে লুকিয়ে আতঙ্ক সে ধরতে পারে এক নজরেই। শুধু বুদ্ধি নয়, তার শরীরের ফিটনেস কিংবদন্তির মতো। রোজ ভোরে দৌড়ায়, শরীরচর্চা আর 1 ঘন্টা ডিসিপ্লিন ট্রেনিং। যেন কোনো যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিদিন। ফাইলগুলো টেবিলের উপর ছড়ানো। তীব্র একের পর এক ছবি দেখছে, তথ্য পড়ছে, কিন্তু তার মাথায় ছবিগুলো আর দ্রুত জুড়ে যাচ্ছে। একজন নির্দিষ্ট শিকারীকে কেন্দ্র করে সাজানো একটি প্যাটার্ন। সে আবারও একই সুরে বলল, নতুন কোনো ক্লু পেয়েছ? এতটা নৃশংসভাবে কে খুন করেছে? আর প্রতিটা মেয়েকে জঘন্যভাবে রেপ করে মারা হয়েছে। মা বাবা ভয়ে আতঙ্কে আছে, মিডিয়া তো আর পাগল করে দিচ্ছে।
সে বাংলাদেশে কেউ না, অন্য কান্ট্রির লোক। তীব্র সামনে তাকিয়ে সে অফিসারটাকে বলল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতদিন তারা তো এটাও বের করতে পারল না। অন্য একজন অফিসার অবাক হয়ে বলল, তুমি এতটা শিওর হলে কীভাবে সে অন্য কান্ট্রির লোক? তীব্র ঘাড় বাঁকিয়ে সে অফিসারের দিকে তাকিয়ে বলল, ফরেন্সিক ল্যাব থেকে জানা গিয়েছে সে একজন ছেলে। কারণ কালকের মেয়েটার শরীর থেকে অনেক নখের আঁচড় পাওয়া গিয়েছে। কিন্তু কিলার ডেঞ্জারাস স্মার্ট। স্যার কোনো প্রমাণ রাখবে না। সবাই তার দিকে তাকিয়ে আছে। সে আবার বলল, কিন্তু একটা জিনিস সে কিলারটা করেছে যা আপনারা সহজে ধরতে পারেননি। এবার পদস্থের একজন অফিসার বলল, সেটা এমন কি যে বাকিরা সহজে বুঝতে পারেনি? তীব্র উঠে রুমে হালকা আলো কমিয়ে দিল। তারপর একটি রিমোট হাতে নিল। এভরিওয়ান আইস টু দ্য স্ক্রিন। সবাই স্ক্রিনের দিকে নজর দিন। বড় স্ক্রিনে আলো জ্বলে উঠতেই সবাই সেই দিকে নজর দিল। প্রথমে স্ক্রিন ঝাপসা, ধীরে ধীরে সেটা পরিষ্কার হয়ে একটা মেয়ের ছবি আসলো। মেয়েটার সব কিছুই কাপড়ে মোড়ানো, শুধু বুকের মাঝে এক অংশ খোলা। তীব্র এগিয়ে এসে দাঁড়ালো, তার তীক্ষ্ণ তীরের চাহনি পর্যবেক্ষণ। তারপর সে বলল, দেখুন এই জায়গাটা। ঘড়ি কাটায় তখন প্রায় 8:45। ইভানকে দেখা গেল মেরিকে তৈরি করে খাবার আনতে। তারপর খাবার খাইয়ে একটা পেন কিলার খাইয়ে দিল। এই নিয়ে ইরা চৌধুরীকে প্রায় অনেকগুলো কল দিয়েছে। এত রাত হয়ে যাচ্ছে, এখনো আসার নাম নেই কেন? ইভান সে কথাগুলো পাত্তা না দিয়ে বলল, সময় হলে তারা আসবে। চিন্তা যেন না করে, তারা ঘুমিয়ে যায়। ছেলের এমন কথা শুনে ইরা অনেক অবাক হলো। বাড়ি বউ আসবে, আর তাদের নাকি ঘুমিয়ে যেতে বলছে। ইচ্ছে মতো ইরা চৌধুরী ছেলেকে কথা শোনালো। ইভান মায়ের সাথে কথা বলে নিচে মেয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তার চোখ গেল সামনের রুমের দিকে। মেরি ধীরে ধীরে আসছে, কিন্তু পায়ের কদম খুব ছোট। দেখে মনে হচ্ছে ঠিকভাবে হাঁটতে পারছে না। ইভান নিজের ঠোঁট কামড়ে বাঁকা আসলে সামান্য। মেরি এসে তার সামনে দাঁড়ালো, চোখ নিচের দিকে। ইভান ভালো করে মেরিকে পর্যবেক্ষণ করলো। তারপর মেরিকে সোফায় বসিয়ে দিল আর সামনে থেকে একটা প্যাকেট আনলো। ধীরে ধীরে এক হাঁটু ভাঁজ করে মেরির সামনে বসলো। মেরি দেখে যাচ্ছে শুধু ইভান কি করে। প্যাকেট খুলে ভাঁজ করার নতুন জুতা বের করে ইভান আলতো করে মেরির ডান পায়ে নিজের হাঁটুর উপর রাখলো। মেরি অবাক হলো। এক মুহূর্তের জন্য কথা যেন বন্ধ হয়ে গেল। যখন বুঝলো তখন তাড়াতাড়ি করে বলল, আরে আরে কি করছেন, আমার পা নামান। ইভান একইভাবে পা ধরে আছে আর নিচু হয়ে বলল, চুপচাপ বসে থাকো। মেরি কথা শুনলো না, পা নামানোর জন্য ছটফট করতে লাগলো। আর আবারও বলল, আপনি আমার বড়, পা নামান, আমার না হলে পাপ হয়ে যাবে। এমন কথা শুনে ইভান মেরির চোখের দিকে তাকালো। মেরিও তার দিকে তাকিয়ে আছে। ইভান নিজের ঠোঁটের এক কোণা কামড়ে বুড়কুচকে বলল, রাতে আর আজকে এই পাগুলো দিয়ে তো অনেক লাথি মারার চেষ্টা করেছো। ইভেন শক্ত করে আঁকড়ে ধরেছিলে আমার কোমরটা। তখন তখন পাপ ছিল কোথায়? এই কথা শুনে মেরি লজ্জা পেল। ইচ্ছে করছে নিজের মাথাটা নিজে ফাটিয়ে দিতে। চোখ মুখ কুচকে বলল, ঠোঁটকাটা লোক নিজে অশুভ কাজ করে আমাকে বলছে। এই বলে মেরি পাটা সরাতে লাগলো। ইভান নিজের শক্ত হাত দিয়ে সেটা ধরে রাখলো। একটা জুতো নিয়ে সেটা পরাতে থাকে আর নিচে হয়ে বলল, ঢুকেছে? মেরিও সেভাবে বলল, না। এবার ঢুকেছে? আর একটু। এবার জান বাচ্চা? হুম। ব্যথা লাগছে? না। ইভান এবার সুন্দর করে চেক করলো, একদম ঠিকভাবে ঢুকিয়েছে। সে জুতো ছোড়া পরিয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো আর মেরির দিকে তাকিয়ে বলল, তাহলে ঠিক আছে, এই জুতোটা পরেই চলো। মেরি উঠে দাঁড়ালো। জুতো জোড়া খুব দামি দেখে বোঝা যাচ্ছে। কিছুক্ষণ মনে করে ইভানের দিকে তাকালো আর বলল, আপনি আমার জুতোর সাইজ জানলেন কিভাবে? ইভান সামনে যেতে যেতে বলল, তোমার শরীরে তিল থেকে শুরু করে লোমকূপ কোথায় কি আছে সব জানি। আমার সামান্য পায়ের সাইজ জানতে কোনো অসুবিধে হবে না। মেরি লজ্জা পেল। লজ্জায় মরিমরি অবস্থা। কোন পাগলে বলে এর সাথে কথা বলতে? মুখে কোনো লাগাম নাই। সেও ধীরে ধীরে ইভানের পিছনে যেতে লাগলো। কিছুক্ষণ আগে ইভান মেরিকে নিয়ে বেরিয়ে এসেছে। গাড়ির ইঞ্জিন ধীরে ধীরে রাস্তায় মিলিয়ে গিয়েছে। ইভান ইচ্ছে করে শহরের ব্যস্ততা থেকে সরিয়ে একটা শুনশান রাস্তায় ঢুকলো। শুধু নীরবতা আর ফাঁকা রাস্তা আর হালকা বাতাসের শব্দ।
মেরি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে, আর মনে মেয়েটা হয়তো কিছু ভাবছে। ইভান আর চোখে মেরিকে দেখলো, তারপর আশেপাশে চোখ বুলিয়ে ধীরে ধীরে গাড়ি থামালো। গাড়িটা একপাশে থামতেই ইঞ্জিন বন্ধ করা মাত্রই পরিবেশ আরও স্তব্ধ হয়ে গেল। সে মেরিকে গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট 2 মিনিট অপেক্ষা করো। দরজা খুলে মেরিকে একবার দেখলো, মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। তারপর ইভান দরজাটা নক করে চলে গেল। মেরি ইভানের যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনের মাঝে তার হাজারো কল্পনা তৈরি হয়েছে। হঠাৎ তার চোখে যায় সামনের দিকে, সেখানে একটা চকলেট আছে। সে হাত বাড়িয়ে চকলেটটা নিল, ভালো করে সে দেখতে লাগলো। বুড়ো কুচকে মনে মনে বলল, এটা আবার কেমন চকলেট, কোনোদিন তো খাইনি। সে ভালো করে আবার দেখল, চকলেটের উপরে 4টা অক্ষর দিয়ে লেখা TABS, ট্যাপস, এর বেশি আর কিছু নাই। সে প্যাকেটটা খুলতে খুলতে বলল, দুইবার আগে তো খেয়ে নিই, তারপর ভাবা যাবে। এই বলে সে খাওয়া শুরু করলো। একটু খেয়ে মুখে হাসি ফুটলো, আবারও খেতে খেতে বলল, বাহ, এটা তো খুব মজা। সে মজা করে সম্পূর্ণ চকলেটটা খেয়ে ফেলল, হাতে প্রায় অল্প একটু। ইভান এসে গাড়ি আনলক করলো, তার হাতে প্রায় নানান রকমের চকলেট আর স্ন্যাক্স। সে সেগুলো নিয়ে গাড়িতে বসে গাড়িটা লক করে দিল। তারপর মেয়ের দিকে তাকালো, মেয়েটা তাকে দেখছে। তাকে দেখে পিছনে কিছু একটা লুকিয়ে নিল। ইভান নিজের বুড়ো জোড়া কুচকে নিল আর মেরিকে উদ্দেশ্য করে বলল, এইভাবে চোরের মতো তাকিয়ে আছো কেন, আর পিছনে কি লুকাচ্ছ? মেরি হাত আর পেছনে নিল আর আমতা করে বলল, কই কিছু না তো, আপনি আমাকে চোর বলছেন? ইভান এইভাবে মেরির দিকে তাকিয়ে আছে, হাতে জিনিসগুলো গাড়ির ড্যাশবোর্ডে রেখে দিল। তারপর মেরি হাতটা একটা দিয়ে তার সামনে নিয়ে আসলো। ট্যাবস চকলেট দেখে সে অবাক হয়ে আছে, সম্পূর্ণ খেয়ে নিয়েছে। সে মেরির দিকে তাকিয়ে বলল, এটা তুমি কি করলে বউ বাচ্চা, কেন খেলে এটা তুমি? মেরি ইভানের দিকে তাকিয়ে বলল, এটা অনেক মজা, আগে কখনো খাইনি তাই। ইভান নিজে চুল টেনে ধরল আর বলল, ইডিয়েট একটা, এটা তোমার জন্য ছিল না। কেন? মেয়ের দিকে তাকিয়ে বলল, জাস্ট ওয়েট, তারপর নিজেই বুঝবা। এই বলে গাড়ি চালাতে লাগলো। সে কখন এটা এখানে রেখেছে মনেই নেই, আর চোখে মেরির দিকে তাকালো। মেয়েটা কেমন করছে। ইভান ভাবনাতে মেরি বলে উঠল, আমার খুব গরম লাগছে, প্লিজ এসিটা একটু বাড়িয়ে দিন। ইভান মেরির কথা শুনে নিজের ঠোঁট কামড়ে ধরল আর বলল, ইটস নট হট, ইউ আর গোয়িং টু ফিল এ লট মোর নাও। মেরি নিজে ছটফট করতে লাগলো। তার সে হঠাৎ করে ইভানে কোলে বসলো। ইভান দ্রুত গাড়ি থামিয়ে নিল। তার নিজের এখন মেরির অবস্থা থেকে মরি অবস্থা। এমনিতেই নিজের এই মেয়ের সামনে কন্ট্রোল করতে পারে না, আর এখন এই মেয়ে পাগল হয়ে গিয়েছে। কপাল থেকে টুপটুপ করে ঘাম ঝরছে, নিজের শরীরটা যেন কাঁপছে। মেরি এবার অসহ্য হয়ে নিজের শাড়ির আঁচলটা ফেলে দিল। তার শরীর এমন করছে কেন? হালকা শীতের মাঝে এত গরম লাগছে কেন? আর এসিও তো অন করা। সে ইভানের কোলে আরও ভালো করে বসে বলল, আমার আমার এমন লাগছে কেন? ইভান কিছু বলল না, তার বলার মতো কিছু নেই। আর মেরির এমন অবস্থায় বসে আছে, সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে আছে। যখন থেকে মেয়েটাকে শাড়ি পরেছে তখন থেকেই সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। নিজেকে নিজে যে কন্ট্রোল নিচ্ছে তার বৃথা চেষ্টা। এমন রাস্তায় আছে যে আশেপাশে মানুষও নেই, আর বাড়িতে তার মা বাবা অপেক্ষা করেছে। এই দেখে মেরি নিজের মধ্যে নেই। সে আরও কাছে চলে আসলো ইভানের হাত টেনে নিজের কোমরে রাখলো আর ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, আমাকে একটু আদর করে দিন না, আপনাকে কাছে পেতে ইচ্ছা করছে। ইভান চোখ খুলে মেয়ের দিকে তাকালো। মেয়েটার অবস্থা পুরো খারাপ, শরীর থেকে ঘাম পড়ছে। ইভান শক্ত করে মেরিকে ধরল আর একটানে পুরো মিলিয়ে নিল তার সাথে। নেশালো কণ্ঠস্বরে বলল, ব্যথা পাবে, সামলাতে পারবে না এখন বউজান। মেরি ইভানের শার্টের বাটন খুলতে খুলতে বলল, এই নিয়ে 2বার আপনার দানবের রূপ সহ্য করে নিয়েছি, এখনো পারবো। মেরি কপালে শক্ত করে চুমু খেয়ে ইভান বলল, পারবি, কারণ তোর অনেক তেজ, কিন্তু আমি যে তোর মাঝে থাকলে পুরো জানোয়ার হয়ে যাই। মেরি পুরো শার্টটা খুলে ফেলল, না চাইতেও বারবার বেসামাল হয়ে যাচ্ছে, ঘোরের মতো লাগছে সব কিছু। নিজের শরীরের ব্যথা যেন ভুলে গিয়েছে, শুধু ইভানকে ঘনিষ্ঠভাবে কাছে চাইছে।
কিছু না বলে ইভানের ঠোঁটটা দখল করে নিল। এই প্রথম মেরি এমনটা করলো, হয়তো ঘোরের জন্য, কিন্তু করলো তো। ইভান তো সবসময় জোর করে করেছে। মেরি এই ছোঁয়া পেয়ে ইভান পুরোপুরি বেসামাল হয়ে গেল। এমনিতে আদর করতে চায় তার মন, এখন সুযোগ বুঝে নিশ্চিত হাতছাড়া করবে না সে। ইভান তার শক্ত হাত দুটো দিয়ে মেরির কোমরটা চেপে ধরল। অবাধ্যের মতো বিচরণ করছে মেরির পিঠে। ইভানের ছোঁয়া পেতে মেরি আরও উতলা হয়ে গেল। মেরি আজ রেসপন্স করতে লাগলো। ইভানের ঠোঁটে লোহন করতে লাগলো গভীরভাবে। একটু একটু করে ইভানও ডিপ হতে লাগলো। দুইজনে সমান তালে রেসপন্স করতে লাগলো। এইভাবে দুইজন অনেকক্ষণভাবে নিজেদের কাজে বহাল রাখলো। ইভান মেরির ঠোঁট ছেড়ে মেরির ব্লাউজে একটা টান দিয়ে খুলে ফেলল। নিজের মুখ ডুবিয়ে দিল সেখানে। সেখানে মৃদু কিস করতে লাগলো। মেরি মাথাটা ড্যাশবাগে হেলান দিয়ে রেখে দিল। তারপর একটা বুবস পুশ করতে লাগলো, অন্যটা মুখে নিয়ে লোহন করতে লাগলো। তার বক্ষবাজ থেকে শুরু করে সব জায়গায় কিস করতে লাগলো, মৃদু কামড় দিচ্ছে সাথে। মেয়ের বেসামাল হয়ে ইভানের চুল খামচে ধরল। ইভানকে কেমন অস্পষ্ট স্বরে বলল, আমি আর নিতে পারছি না, প্লিজ জাস্ট ফাক মি। ভাই মিহির ভাই, এটা কি লাগছে আল্লাহ, আমি তো শরমে শেষ। আর তোমরা যারা শোনো ভাই, তোমাদের কি অবস্থা? ইভান মেরি ঘাড়ে কিস করলো, ফিস ফিস করে বলল, করবো তো জান, কিন্তু যত ছটফট করবে ছাড়া কিন্তু পাবে না। ইভান আর অপেক্ষা করলো না, মেরিকে পুরোপুরি নগ্ন করে দিল আর নিজেও হয়ে গেল। মেরি ইভানের লিটল কুকির দিকে তাকিয়ে আছে। মেয়েটা সব কিছু ভুলে ইভানের নিষিদ্ধ স্থানে কাপা কাপা হাত রাখলো। ইভানের শরীরটাও সাথে সাথে কেঁপে উঠল, হিমশীতল হয়ে গেল যেন সব কিছু। মেরি সেইভাবে বলল, গাড়িতে কিভাবে হবে? ইভান মেরি হাতের উপর হাত রাখলো আর ঝুঁকে হাসকি স্বরে বলল, আই ক্যান্ট ম্যানেজ। এই বলে সে মেরিকে সিটের উপরে শুয়ে দিল। তারপর সিটের পিছনে বাটন ক্লিক করলো, সেটাকে নিচে করে দিল। নিজের সুঠাম দেহ সমস্ত ভার ছেড়ে দিল মেরির নরম শোলের উপর। মেরি চটফট করলো, ইভানকে আরও কাছে টানছে। ইভান মেরির শরীরে আবারও কিস করতে লাগলো। পুরো শরীরটা সে গ্রহণ করতে লাগলো। মেরির শরীরটা লালায় ভরে গিয়েছে। মেরির এমন রেসপন্স দেখে ইভান আর উন্মাদ হয়ে গেছে। সে গভীর থেকে গভীর হচ্ছে। মেরি ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ইভান এবার মেরির নাভি থেকে ঝুঁকে গেল। সেখানে নিজের জিহ্বা দিয়ে লোহন করতে লাগলো। মেরি ইভানের চুল খামচে ধরে রাখলো। ইভান সেখানেও মৃদু কামড় দিতে লাগলো। মেরি আর সহ্য করতে পারছে না, গায়ের সব লোমকূপ যেন দাঁড় হয়ে গিয়েছে। ইভান বেসামালে গতি যেখানে ছুঁয়ে যাচ্ছে, সে ব্যথা আর নিজেকে দমে রাখতে পারল না, ফুঁপে কান্না করে দিল। ইভানের আর হুঁশ নেই, সে সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছে মেরির মাঝে। মেরি হাত সরিয়ে দিতে লাগলো। ইভান বিরক্ত হয়ে সেখানে জোরে পুশ করলো। সাথে সাথে মেরি চিৎকার করে উঠল। সেটা রাখল না সেখানে। মেরি ব্যথায় গুমড়িয়ে উঠল, মুখ থেকে অস্পষ্ট স্বরে বলল, আহ। ইভান একটু একটু করে ডিপ হতে লাগলো। মেরি ইভানের পিঠ খামচে ধরল, এমনভাবে ধরেছে যেন নিজের নখ ইভানের শরীরে ঢুকিয়ে দিবে। মেরি দম বেরিয়ে যাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। বুকটা তীব্রভাবে ওঠানামা করছে, বারবার চোখ মুখ উল্টে নিচ্ছে। ইভান ডিপ হয়ে গেল পুরোপুরিভাবে। মাঝে মাঝে কাজ বহাল রেখে মেরি ঠোঁট দখল করে লোহন করছে, এক হাত দিয়ে বক্ষবাজে পুশ করছে। এইভাবে সে প্রায় অনেকক্ষণ নিজের কাজ করলো। ক্লান্ত হয়ে অপর সিটে বসে গেল। শরীর ঘেমে দুজনের একাকার। ইভান পুরো যেন শাওয়ার নিয়েছে এমন অবস্থা। মেয়ের ঠোঁট একদম লাল হয়ে গিয়েছে, এক কোণা দিয়ে রক্ত বের হচ্ছে। মেয়ে সেই নগ্ন অবস্থায় ইভানের কোলে বসিয়ে পড়ল। ইভানের দিকে তাকালো সে। ইভান তাকে জড়িয়ে ধরল, ভারী নিঃশ্বাস নিতে নিতে বলল, জাস্ট ওয়ান মোর প্লিজ। মেরিও তার সাথে বলল, ওকে বেবি, জাস্ট ওয়ান মোর। ইভান মেরির কথা শুনে কাছে টেনে নিল আর সেভাবেই কাজ করতে লাগলো। আস্তে আস্তে গাড়িটা নড়াচড়া করতে লাগলো। ধীরে ধীরে গাড়ির নড়াচড়া যেন আর বেড়ে গেল। ভিতরে দুই নরনারী নিজেদের চাহিদা পূরণ করতে লাগলো। দিন দুনিয়া তারা যেন ভুলে গিয়েছে কোথায় কী করছে, হয়তো তারা নিজেরাও জানে না। মাঝে মাঝে মেয়েরই গুংড়িয়ে ওঠা শব্দ আসছে। এইভাবে ফাঁকা শুনশান রাস্তা আর গাড়ির মাঝে তাদের কাজ চলল। বাইরে বাতাস বইছে, চারপাশটা আর অন্ধকারও হয়ে গিয়েছে।
দুজনে উন্মাদ হয়ে স্বপ্নের সাগরে তলিয়ে গেছে। এটার পরে হচ্ছে নেক্সট পার্ট আসতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস, কারণ যিনি লেখক মিহির ভাইয়া উনি নাকি অসুস্থ, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ওনার মাথায় নাকি আঘাত লেগেছে, এর জন্য হচ্ছে বেড রেস্ট। আর যাই হোক, আমি গ্রুপ থেকে যতটুকু জানছি যে উনি নাকি বলছে 1 থেকে 1.5 মাস পর সুস্থ হবে, দেন তারপর আবার গল্প কন্টিনিউ করবে। এতদিন হচ্ছে তোমাদের ওয়েট করে থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। থ্যাংক ইউ।